আসসালামু আলাইকুম। আজ ৬ মার্চ ২০২৬ শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলে ইরানের শক্তিশালী ক্লাস্টার মিসাইলের আঘাত, ইসরায়েলি ড্রোন ভূপাতিত। বেকায়দায় ট্রাম্প আটকে গেলেন ফাঁদে। ইরান যুদ্ধের ভয়াবহ প্রভাব পড়ছে বাংলাদেশে। শুরুতেই ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির খবর। ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর মধ্যে অন্তত একটি ক্লাস্টার মিসাইল ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ক্ষেপণাস্ত্রটির আঘাতের দৃশ্য দেখা গেছে। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সতর্কবার্তায় জানিয়েছিল ইরান ক্লাস্টার বোমা সমৃদ্ধ ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করতে পারে। মধ্যাঞ্চলে আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি সেই সতর্কবার্তার সত্যতা প্রমাণ করেছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ক্লাস্টার মিসাইল সাধারণ ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক বেশি বিধ্বংসী। এই ধরনের মিসাইলের ভেতরে একাধিক ছোট বোমা বা সাব মিউনিশন থাকে। মিসাইলটি লক্ষ্যবস্তুর দিকে নেমে আসার সময় মাঝ আকাশেই এটি ২০টি বা তারও বেশি ছোট অংশে বিভক্ত হয়ে যায়। প্রতিটি ছোট অংশে প্রায় ২.৫ কেজি করে বিস্ফোরক থাকে। এসব বোমা প্রায় ৮ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে, আঘাত হানতে পারে। ফলে একক লক্ষ্যবস্তুর পরিবর্তে বিস্তীর্ণ এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম এই ধরনের মিসাইল। ইসরায়েলের মধ্যাঞ্চলে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি আইডিএফ। তবে ক্লাস্টার মিসাইল ব্যবহারের ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই হামলার পর মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে শুক্রবার ইসরায়েলের তেল আবিব জুড়ে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ। জরুরি সেবা কর্মকর্তারা জানান, শহরের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়ার পর সেখানে টিম পাঠানো হয়েছে। একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনাও ঘটে, যেখানে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, তেল আবিবের উপকণ্ঠে একটি ভবনে ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল আঘাত হানার পর সেখানকার বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। এর আগে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে বড় ধরনের হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলার পরই তেল আবিব লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে ধারণা করা হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম দাবি করেছে, তেল আবিবের কেন্দ্রস্থলে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা আকাশে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এবং শিগগিরই নতুন প্রজন্মের কৌশলগত অস্ত্র ব্যবহার করা হতে পারে। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেন, আগ্রাসনের জবাব দিতে ইরান দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ট্রু প্রমিস 4-এর অভিযানের অধীনে এখন পর্যন্ত যে ধারাবাহিক হামলা চালানো হয়েছে তা ইরানের প্রকৃত সামরিক সক্ষমতার কেবল একটি ছোট অংশ। ইনি আরও বলেন, ইরানের নতুন উদ্যোগ ও নতুন অস্ত্র আসছে। এসব প্রযুক্তি এখনও বড় পরিসরে ব্যবহার করা হয়নি। শত্রু পক্ষকে আগামী প্রতিটি সামরিক অভিযানে কঠোর আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে। এই ঘোষণার সময়ই ইরান ইসরায়েলের তেল আবিব শহরে খাইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা জানায়, যা উচ্চ মাত্রার নিখুঁত লক্ষ্যভেদের সক্ষমতা প্রদর্শন করেছে বলে দাবি করা হয়েছে। ইসরায়েলের একটি হেরন ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এই দাবি করেছে। ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্ফাহানের আকাশে উড়তে থাকা ইসরায়েলি এই ড্রোনটি গুলি করে নামানো হয়। হেরন ড্রোন ইসরায়েলের সবচেয়ে বড় ধরনের মানববিহীন আকাশযান ইউএভি। এটি ২০০৭ সালে প্রথমবার সামরিক ব্যবহারে আনা হয় এবং দীর্ঘ সময় আকাশে উড়ে নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করা হয়। ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর নতুন সর্বাধিনায়ক হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ওয়াহিদি। তিনি ইরানের সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী শাখার শীর্ষ পদের দায়িত্ব পালন করছেন, যেখানে মৃত্যুর ছায়া প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে। ইরানি সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় গত ১ মার্চ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ পাকপৌর নিহত হওয়ার ৫ দিন পর আহমদ ওয়াহিদিকে নতুন সর্বাধিনায়ক হিসেবে নির্বাচিত করল ইরান।
সীমান্ত রক্ষার পাশাপাশি আইআরজিসির প্রধান দায়িত্ব ইরানে ক্ষমতাসীন ইসলামী প্রজাতান্ত্রিক সরকার এবং ইসলামী বিপ্লবের অর্জনকে রক্ষা করে। 1979 সালে ইসলামিক বিপ্লবের পর ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেইনির নির্দেশে এই বাহিনী গঠিত হয়েছিল। ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ওয়াহিদি আইআরজিসির গঠনের শুরু থেকেই এই বাহিনীর একজন কমান্ডার ছিলেন। 1988 সাল থেকে 1997 সাল পর্যন্ত আইআরজিসির এলিট ব্রিগেড কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার ছিলেন। সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের সময় পর্যন্ত ছিলেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী। বর্তমানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন ওয়াহিদি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বিদেশের মাটিতে মার্কিন সামরিক শক্তি প্রয়োগের নির্দেশ দেন, তখন তার হিসাবটা থাকে অত্যন্ত সহজ। আমেরিকানদের প্রাণহানি হবে নগণ্য এবং অর্থনীতিতে তেমন কোনো প্রভাব পড়বে না। কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধের শুরুর দিনগুলো সেই ধারণাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। ইতিমধ্যেই 6 জন আমেরিকান সেনা নিহত হয়েছেন। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের মিত্ররা হামলার শিকার হচ্ছে। টালমাটাল শেয়ার বাজার আর জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সামরিক বিশ্লেষকদের মতে পেন্টাগন বর্তমানে প্রতিদিন কয়েকশো মিলিয়ন ডলার ব্যয় করছে। এরই মধ্যে ইরানের একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে বিমান হামলায় 175 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যা নিয়ে তদন্ত চলছে। এখনও ইরানি ভূখণ্ডে কোনো মার্কিন স্থলসেনা পাঠানো না হলেও প্রশাসন সেই সম্ভাবনাকে নাকচ করে দেয়নি। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বুধবার সাংবাদিকদের সাফ জানিয়ে দিয়েছেন, এই সংঘাত খুব শীঘ্রই শেষ হওয়ার নয়। তিনি বলেন, আমরা অভিযান ধীর করছি না, বরং ত্বরান্বিত করছি। আজকেও নতুন করে বোমারু ও যুদ্ধ বিমান সেখানে পাঠানো হচ্ছে। শনিবার থেকে শুরু হওয়া এই ক্ষেপণাস্ত্র হামলার আগে ট্রাম্প প্রশাসনের আত্মবিশ্বাস তুঙ্গে ছিল। এর পেছনে ছিল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দ্রুত অভিযানে আটক করা, ইরানের পারমাণবিক কেন্দ্রে আকস্মিক হামলা এবং ইয়েমেন বা সোমালিয়ার মতো দেশগুলোতে নিখুঁত সন্ত্রাস বিরোধী অভিযান। ট্রাম্পের চোখে এই প্রতিটি অপারেশন ছিল সফল এবং সাশ্রয়ী। কিন্তু কলোরাডোর ডেমোক্রেট প্রতিনিধি এবং সাবেক আর্মি রেঞ্জার জেসন ক্রো বুধবার এক হুঁশিয়ারিতে বলেন, ট্রাম্প যে অন্তহীন যুদ্ধের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছিলেন, যুক্তরাষ্ট্র এখন সেই একই পথে হাঁটছে। তিনি আক্ষেপ করে বলেন, $ট্রিলিয়ন ব্যয় আর হাজারো প্রাণহানির 25 বছর পর আমরা আবারও সেই একই বৃত্তে আটকা পড়ছি। ক্যাটো ইনস্টিটিউটের প্রতিরক্ষা পররাষ্ট্রনীতি বিষয়ক ফেলো জন হফম্যান মনে করেন, মাদুরো ইস্যুর পর ট্রাম্প নিজেকে অজেয় ভাবতে শুরু করেছিলেন। তিনি বলেন, ট্রাম্প কম খরচে জমকালো জয় পছন্দ করেন, কিন্তু ইরান আর ভেনেজুয়েলা এক নয়। ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম 40% বেড়ে গেছে এবং এটি কেবল শুরু। কাউন্সিল অফ ফরেন রিলেশনসের সিনিয়র ফেলো এলিয়ট আব্রামস অবশ্য মনে করেন, 4 দশক ধরে আমেরিকানদের লক্ষ্যবস্তু বানানো ইরানি শাসনের সামরিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার সুফল হবে বিশাল। এমনকি যদি স্থলসেনা নাও পাঠানো হয়, একটি পঙ্গু ইরানি শাসন শেষ পর্যন্ত আমেরিকা ও তার মিত্রদের স্বার্থই রক্ষা করবে। তবে বিশ্লেষক হফম্যানের শঙ্কা ভিন্ন। তিনি মনে করেন, ইরানকে অস্থিতিশীল করা মানে হলো প্যান্ডোরার বাক্স বা অশান্তির ঝাঁপি খুলে দেওয়া। এতে করে পুরো অঞ্চলে বিপুল সংখ্যক শরণার্থী সংকট তৈরি হবে এবং আইআরজিসির মতো উগ্রবাদী গোষ্ঠীগুলো অরাজকতার সুযোগে আবারও মাথাচাড়া দিয়ে উঠবে। ট্রাম্প ইরানি জনগণকে তাদের দেশ দখল করার আহ্বান জানালেও হোয়াইট হাউস এখনো নিশ্চিত করেনি যে তারা সেখানে কোনো নির্দিষ্ট সশস্ত্র গোষ্ঠীকে সরাসরি মদদ দেবে কিনা। এবার অন্যান্য খবর। ইরান ইসরায়েল যুদ্ধের জেরে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বাংলাদেশে জ্বালানি ও গ্যাস সংকটের চরম আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সরকার দেশ জুড়ে জ্বালানি তেল ও গ্যাসের রেশন ব্যবস্থা শুরু করতে বাধ্য হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে উচ্চ মূল্যে এলএনজি ও পরিশোধিত তেল সংগ্রহের জন্য সরকার মরিয়া চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে দেশে যে পরিমাণ জ্বালানি মজুত রয়েছে তাতে ডিজেল 14 দিন, অকটেন 28 দিন এবং পেট্রোল 15 দিন চলবে। এছাড়া ফার্নেস অয়েল 93 দিন এবং জেট ফুয়েল দিয়ে 55 দিন চলা সম্ভব হবে। যদিও বিপিসি কর্মকর্তারা বর্তমান পরিস্থিতিকে প্যানিক বাইং বা আতঙ্কিত হয়ে কেনা হিসেবে অভিহিত করছেন, তবে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ইতোমধ্যে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনগুলোতে গত কয়েকদিন ধরে জ্বালানি কেনার জন্য গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। অনেক ক্রেতা ভবিষ্যতে তেলের তীব্র সংকট হতে পারে এমন আশঙ্কায় নিজ নিজ গাড়ির জ্বালানি ট্যাঙ্ক পূর্ণ করে রাখছেন। বিপিসি চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান আশ্বস্ত করেছেন, দেশে বর্তমানে 1,36,000 মেট্রিক টন তেলের মজুত রয়েছে এবং গত মঙ্গলবার পর্যন্ত 7টি জাহাজের আমদানির জন্য এলসি সম্পন্ন হয়েছে। তিনি জানান যে
পেট্রোল ও অকটেন দেশেই উৎপাদিত হয় বলে এর সংকটের কোনো কারণ নেই। মূলত মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘায়িত হলে আগামী মাসে সংকটের প্রকৃত রূপটা ফুটে উঠতে পারে, কিন্তু বর্তমান হাহাকার মূলত জনসাধারণের অহেতুক আতঙ্কের ফসল। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি বরাদ্দ 10% কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস সরবরাহ প্রতিদিন 50 মিলিয়ন ঘনফুট কমানোর সিদ্ধান্ত হয়েছে। কৃষি খাতের জন্য সিলেটের শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি ছাড়া দেশের বাকি সব সার কারখানা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। মজুতদারি ও চোরাচালান রোধে মাঠে নামানো হয়েছে বিশেষ ভিজিল্যান্স টিম। পাম্প মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা খোলা ড্রাম বা কন্টেইনারে কোনোভাবেই জ্বালানি বিক্রি না করে। জরুরি ভিত্তিতে জ্বালানি আমদানির জন্য বর্তমানে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও চীনের সরবরাহকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। জ্বালানি সাশ্রয়ে সরকার দেশবাসীকে অপ্রয়োজনীয় যাতায়াত পরিহার এবং ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে গণপরিবহন ব্যবহারের অনুরোধ জানিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই উদাহরণ তৈরি করতে তার দপ্তরে 50% বাতি বন্ধ রাখার পাশাপাশি এসি ব্যবহারে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসে নির্ধারণ করেছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান ও বাণিজ্যিক স্থাপনাকে অবিলম্বে সাশ্রয়ী নীতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে রান্না ও অন্যান্য কাজে গ্যাসের অপচয় রোধ এবং অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই বৈশ্বিক সংকটে ঐক্যবদ্ধভাবে সাশ্রয়ী না হলে আগামী দিনগুলো আরও চ্যালেঞ্জিং হতে পারে বলে সরকার মনে করছে। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন আমিরুল মোমিনিন মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। কৌশল বা প্রয়োজনে আপোষকামিতা, এই বিষয়গুলো জীবনে কোনো কোনো ক্ষেত্রে জরুরি হলেও আপোষহীনতা একজন মানুষের ব্যক্তিত্বকে অনেক উঁচুতে নিয়ে যায়। প্রিয় বন্ধুরা, আপনি যদি কোনো কাজের ক্ষেত্রে অটল থাকেন, আপনার আদর্শের ক্ষেত্রে আপোষহীন থাকেন, তাহলে অবশ্যই আপনি সফল হবেন। আবার আপনি যদি সফল নাও হন, তবুও আপনি যে পথটি তৈরি করবেন সেই পথ অনেকের জন্য অনুপ্রেরণার উৎস হবে। আপনারা জানেন, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা তিনি স্বাধীনতার জন্য আপোষহীন ছিলেন। একইভাবে বলা যায় সৈয়দ নিসার আলী ওরফে তিতুমীরের নাম। তিনি হয়তো বিজয়ী হননি ব্রিটিশদের বিরুদ্ধে, কিন্তু স্বদেশের জন্য, তার নিপীড়িত নির্যাতিত মানুষের জন্য তিনি অব্যাহতভাবে লড়াই করে শহীদ হয়েছেন। তারা বিজয়ী না হলেও ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। সুতরাং অনেক ক্ষেত্রে, অনেক প্রয়োজনে, দেশের প্রয়োজনে, আদর্শের প্রয়োজনে আপোষহীন হতে হয়। সেই আপোষহীনতাই ঔজ্জ্বল্য তৈরি করে অন্যের মধ্যে এবং অনুপ্রেরণার মণিমুক্ত মানিক ছড়িয়ে দেয়। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানে যুক্তরাষ্ট্রের স্থলবাহিনীর সম্ভাব্য অভিযান নিয়ে আলোচনা চলছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি বলেছেন, আমরা এই ব্যাপারে ভীত কিংবা চিন্তিত নই, বরং আমরা মার্কিন স্থলবাহিনীর জন্য অপেক্ষা করছি। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনবিসিকে সাক্ষাৎকার দিয়েছেন সৈয়দ আরাঘচি। সেখানে তাকে প্রশ্ন করা হয়, মার্কিন স্থলবাহিনীর সম্ভাব্য অভিযান নিয়ে ইরান চিন্তিত কিনা। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, না, চিন্তিত নই, বরং আমরা তাদের জন্য অপেক্ষা করছি, কারণ আমরা নিশ্চিত যে তাদের আমরা মোকাবেলা করতে পারবো এবং এটা হবে তাদের জন্য একটি বড় বিপর্যয়। সৈয়দ আরাঘচি আরও জানান, ওয়াশিংটনকে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই। এমনকি 2025 সালের জুন মাসে যখন 12 দিন ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলেছিল, তখনও ইরানের তরফ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়নি। জেনেভায় সংলাপের সময় আমরা অনুমান করতে পেরেছিলাম যে একটি যুদ্ধ ঘনিয়ে আসছে, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আমরা যুদ্ধবিরতির কোনো প্রস্তাব দেইনি। এমনকি এর আগে গত বছর জুন মাসের 12 দিনের যুদ্ধে যখন ইসরায়েল যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল, তখনও আমরা যুদ্ধবিরতির প্রস্তাব দেইনি। সেবার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল ইসরায়েল, যারা এই সংঘাত সৃষ্টি করেছিল। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত 21 দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। 27 ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ। সংলাপ শেষ হওয়ার পরের দিন 28 ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময় ইরানে সামরিক অভিযান অপারেশন রোয়ারিং লায়ন শুরু করে ইসরায়েলও। আজ টানা 6 দিন ধরে যুদ্ধ চলছে ইরানে। ইতিমধ্যে এই যুদ্ধে নিহত হয়েছেন প্রায় 1000-এরও বেশি মানুষ এবং আহত হয়েছেন 5000-এরও অধিক।
শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।